প্রত্যেকটি বাবা মায়ের চিন্তার বিষয় হলো তাদের সন্তানের পড়াশোনা, লেখাপড়া। লেখাপড়ায় যদি একটি সন্তান ভালো না হয়, সে যদি ভালো স্কুলে ভর্তি হতে না পারে, ভালো রেজাল্ট করতে না পারে, তাহলে একটি ভালো চাকরি কখনোই পাবে না। আর আজকের দিনে জীবন ধারণ করতে গেলে একটি উন্নত মানের লেখাপড়া ভীষণ প্রয়োজন, ভালো চাকরির একটি বিশেষ প্রয়োজন। না হলে আজকের যে এই প্রতিযোগিতার যুগ, এই প্রতিযোগিতার যুগে আপনার যদি রেজাল্ট ভালো না থাকে বা আপনার সন্তানের যদি রেজাল্ট ভালো না থাকে, তাহলে সে এই প্রতিযোগিতায় কখনোই জিততে পারবে না। আজকের যুগ কিন্তু প্রতিযোগিতার যুগ। প্রত্যেকটা বিষয়ে প্রতিযোগিতা, এখন লেখাপড়ায় প্রতিযোগিতা, চাকরিতে প্রতিযোগিতা। এখন দেখবেন চাকরির বাজার খুব, মানে চাকরি পাওয়াটা খুব টাফ। যদি আপনার রেজাল্ট ভালো হয়, রেজাল্ট ভালো থাকে, পড়াশোনায় যদি আপনি ভালো হন, আপনার যদি মেধা থাকে, তাহলে অবশ্যই একটি ভালো চাকরি আপনি পেয়ে যাবেন। জীবন ধারণের জন্য আমাদের কর্ম করতেই হবে, আর ভালো কর্ম পেতে গেলে পড়াশোনায় ভালো হতে হবে, একটি ভালো রেজাল্ট থাকতে হবে। প্রত্যেকটি বাবা মাই তাদের সামর্থ্য অনুযায়ী সন্তানকে একটি ভালো স্কুলে দেয় এবং চেষ্টা করে একটি ভালো টিচার দেওয়ার। অনেক সময় দেখা গিয়েছে যে এক একটি সাবজেক্টের পেছনে দুটি করে তারা মাস্টার দেয়, কিন্তু কি হয় যে সেই যে ছেলেটি বা মেয়েটি যে পড়াশোনা করছে, সেই ছাত্রছাত্রীটি পড়তে তো বসে, কিন্তু বই মুখের সামনে বইয়ের পাতাটা খোলা থাকে, মন অন্য জগতে ঘুরে বেড়ায়, কল্পনার জগতে ভেসে বেড়ায়। এমনও দেখা গেছে যে বইটা সামনে রেখেছে, সেই বইয়ের মধ্যে ফোন রেখে দিয়ে গেম খেলছে। এই বিষয়গুলি অত্যন্ত ভয়ানক। এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন কিন্তু প্রায় নষ্টের পথে। আবার দেখা গেছে একটি ছাত্র বা ছাত্রী সে পড়তে বসে, পড়া মুখস্থও করে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছু লিখে আসতে পারে না, বা ক্লাসরুমে যখন তাকে পড়া ধরা হয়, সে পড়াটা বলে বলে উঠতে পারে না। অর্থাৎ সে সেই সময় হয় ভুলে গিয়েছে, নয় সে নার্ভাস হয়ে, মানে ঘাবড়ে গিয়ে আর বলে উঠতে পারছে না। আবারও দেখা গিয়েছে যে এমন ছাত্রছাত্রী আছে, তারা পরীক্ষার খাতায় গিয়ে যেটা লেখার সেটা লিখলো না, ঠিক তার উল্টো পাল্টা লিখে দিয়ে চলে এলো। এর ফলে কি হলো? তার রেজাল্ট খারাপ হলো। আরেকটা জিনিস আছে যে এই যে আপনাদের সন্তান কেন পড়ছে না, এই কারণটা আগে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। শুধু ভালো স্কুলে দিলাম, অনেকগুলো টিচার দিলাম, এমন করলে হবে না। কেন পড়ছে না, কি কারণ, তার যথাযথ কাউন্সেলিং প্রয়োজন। সারা দিন যদি আপনি আপনার সন্তানকে পড় 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 করে যান, তাহলে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। আপনার সন্তান কেন পড়ছে না, এর পেছনে কারণটা কি, সেটাকে আপনাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তার সাথে কথা বলুন, না হলে যেখানে ভালো কাউন্সেলিং হয় সেখানে নিয়ে যান। এগুলো আপনাদের দেখা দরকার। দেখুন, আপনি আপনার ছেলেকে শুধু বা মেয়েকে শুধু পড় পড় করে যাচ্ছেন, এতে তার কোনো উন্নতি হবে না। পড়া না পড়ার কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। হয়তো সে শারীরিকভাবে দুর্বল, তার আইকিউ লেভেল ভালো নয়, বা সে খুব মিডিয়াম মানের স্টুডেন্ট, তাকে দিয়ে দিয়েছেন খুব উচ্চমানের স্কুলে। হবে না। আপনার স্টুডেন্ট, আপনার ছেলে বা মেয়েটি কেমন, তার আইকিউ লেভেল কেমন, এই সমস্ত বিচার করা খুব প্রয়োজন। এবং তার সাথে সাথে অবশ্যই তার হরোস্কোপটি বিচার করা প্রয়োজন, যে তার এডুকেশন সিস্টেম কি অবস্থায় আছে, তার মেধা কতটা, তার গ্রহগত কি কি সমস্যা আছে, কি কারণে সে পড়তে চাইছে না, বা পড়লেও সেটা মনে রাখতে পারছে না, বা মুখস্থ থাকলেও সেটা পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারছে না। এগুলো জানা অত্যন্ত জরুরি। শুধু ভালো স্কুলে দিলে হবে না, একটি সাবজেক্টের পেছনে দুটি করে মাস্টার দিলে হবে না, খুব বড় স্কুলে ভর্তি করলেও হবে না। সবার আগে আপনাকে দেখতে হবে যে আপনার সন্তানটি কেমন, সে পড়াশোনায় কেমন। একজন ভালো স্কুলে, বড় স্কুলে দিয়েছে মানে আমাকেও দিতে হবে,
এটার কোনো মানে নেই। আগে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার সন্তানটি পড়াশোনায় কেমন, তার আইকিউ লেভেল কেমন, তার গ্রহগত পজিশন কেমন। তারপরে গিয়ে আপনি বড় স্কুলে দিন বা যেমনই হোক, আপনার যেমন সামর্থ্য তেমন তার পড়াশোনার ব্যবস্থা করুন। এগুলো আপনাদেরকে কিন্তু আগে দেখে নিতে হবে। শুধু বড় স্কুলে দিলাম, অনেক মাস্টার দিলাম, অনেক কিছু করলাম হবে না, বা শুধু পড় রে করলাম বললেই হবে না। কারণ আজকের দিনে বাচ্চাদের মাইন্ড খুব ডিস্টার্ব থাকে। আগেকার দিনের মতন তো এখন নেই, এখন সব কিছুই ফোন, আর ফোনের মাধ্যমেও পড়াশোনা চলছে। এবার ফোনেতে যে শুধু পড়াশোনা থাকে তা তো নয়, তার অনেক রকমের জিনিস থাকে। বাচ্চাদের মন তার প্রতি আগে আকৃষ্ট হয় এবং তার ফলে তার যে পড়াশোনার প্রতি মনোযোগ, সেই মনোযোগটা নষ্ট হয়ে যায়। এখন দেখেন না, ফোনের মধ্যে নানান রকম গেম। প্রত্যেকটা গার্জেনের একটাই কমপ্লেন যে তার ছেলে বা মেয়ে সারাদিন গেম খেলছে, আর একটু বড় হলে তো ফেসবুক আছেই, তাতে সারাদিন তারা গল্প করছে। এই কমপ্লেনটা খুব, তাই সবার আগে বলবো যে এই জিনিসগুলোকে আগে দেখে নিতে হবে যে তার শারীরিক কোনো সমস্যা আছে, তার মনে রাখতে কেন পারছে না, তার মানসিক কি সমস্যা আছে, তার আইকিউ লেভেল কেমন, এবং তার পাশাপাশি অবশ্যই একজন জ্যোতিষের কাছে গিয়ে তার হরোস্কোপটিকে বিচার করে নিতে হবে যে তার এডুকেশন সিস্টেমটা কি হয়ে আছে। এই সমস্ত বিষয়গুলো আগে খুঁজে দেখতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন যে কেন আপনার ছেলের রেজাল্ট ভালো করতে পারছে না। দেখুন, সন্তান যে পড়ে না, এটা একটি বড় তো সমস্যা। অনেকের ব্রেন কিন্তু ম্যাচিওর হয় না, অনেকের দেখবেন ম্যাচিওরিটি খুব দেরিতে হয়, তাদের পড়াশোনা একটু ডিস্টার্ব হয়। এখন এডুকেশন সিস্টেম একটু ফাস্ট, আবার অনেকটা সহজও। একটু পড়লেই কিন্তু আপনার সন্তান রেজাল্ট ভালো করা সম্ভব, এটাও একটা আছে। আগেকার দিনে কি হতো, পাতার পর পাতা মুখস্থ করে যেতে হতো। এখন মাল্টিপল চয়েস ব্যাপারগুলো এসে গিয়েছে, যদি একটু খুঁটিয়ে পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব। আর দেখতে হবে কি আপনাদের সন্তানের শরীর সুস্থ আছে কিনা, তার মানসিক অবস্থাটা কি, সে কোনো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু নজর রাখতে হবে। দেখুন, কুসঙ্গে পড়ে বাচ্চারা ভীষণ নষ্ট হয়ে যায়। কি হয়, সে বাড়ি থেকে যখন বেরোচ্ছে সে বলছে আমি পড়তে যাচ্ছি, কোচিংয়ে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি, কিন্তু দেখা গেল সে কোচিংয়েও গেল না অথবা স্কুলেও গেল না, বন্ধুদের সঙ্গে পড়ে অন্য কোথাও ঘুরতে চলে গেল, কোথাও গল্প করতে চলে গেল। বাড়িতে বলে যাচ্ছে যে আমি অমুক বন্ধুর বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে নোটস নেব, পড়া করব বা একসাথে স্টাডি করব, এইসব বিষয়গুলো থাকে। কিন্তু দেখা গেল সে না নোটস নিতে গেল না স্টাডি করতে গেল, সে চলে গেল কোথাও দুজনে মিলে বেড়াতে, বা তার কাছে গেলেও স্টাডি তো করলোই না, অথচ দুজনে বসে দেখা যাচ্ছে ফোনে গেম খেলছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে নজরে রাখতে হবে। আর এগুলো বলে দিতে পারে একজন অ্যাস্ট্রোলজার। অবশ্যই বলবো, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে বলবো, অবশ্যই আপনার সন্তানের হরোস্কোপটা বিচার করিয়ে নেবেন। এর পাশাপাশি যদি শারীরিক কোনো অসুবিধা থাকে, মেন্টাল কোনো অসুবিধা থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ শরীর যদি সুস্থ না থাকে তাহলে সে পড়তে বসতে পারবে না। তার মেন্টাল যদি কোনো অসুবিধে থাকে বা মনে রাখতে কেন পারছে না, সেটা একজন মনোরোগ বিশেষজ্ঞই বলে দিতে পারে। বা তার আইকিউ লেভেল কেমন, সেগুলো অবশ্যই আপনি ডাক্তারি পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। পড়ছে না বলে পরপর করে চিৎকার করলেন, দু চার ঘা মেরেও নিলেন, এতে করে কোনো লাভ হবে না। এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। দেখুন, এই যে একজন ছাত্র বা ছাত্রী পড়াশোনা করছে না, আমি কিভাবে বুঝবো? কমন কিছু তো ব্যাপার থাকেই, এবং অ্যাস্ট্রোলজির দিক থেকে আমাদেরকে দেখতে হবে যে তার লগ্নের অবস্থা কেমন। লগ্ন হলো সেই ছাত্র বা ছাত্রীর দেহটি বা সে নিজে। তাই লগ্ন বা লগ্নপতি যদি অশুভ অবস্থায় থাকে বা লগ্নের উপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা অশুভ গ্রহ সেখানে অবস্থান করে, তাহলে
সেই ছাত্র বা ছাত্রীটির শরীর সবসময় অসুস্থ থাকবে, তার পড়া মনে রাখার ক্ষমতা অনেকটা কমে যাবে, কারণ সে তার মধ্যে সবসময় একটা অসুস্থ ভাব, সে সব অলস, সে পড়তে বসতে পারে না, বা বারবার দেখবেন সে অসুস্থ হচ্ছে, হয় জ্বরে পড়ছে, নয় পেটের ব্যথা, নানান রকম সমস্যা, নয় মাথার যন্ত্রণা। এই সমস্ত বিষয়ে যদি একজন ছাত্রছাত্রী সবসময় জর্জরিত হয়ে থাকে, তাহলে সে পড়বে কি করে? তার শরীর যদি সুস্থ না থাকে সে তো পড়তে পারবে না। এর পাশাপাশি দেখে নিতে হবে আমাদের দ্বিতীয় ভাব, অর্থাৎ সে কতটা কথা বলতে পারে। পড়া বাড়িতে মুখস্থ করে যাচ্ছে, যখন আপনি পড়া ধরছেন পুরো বলে দিচ্ছে পড়াটা। স্কুলে যখন যাচ্ছে, টিচার যখন পড়াটা ধরছে, সে বলতে পারছে না, স্কুল থেকে কমপ্লেন আসছে যে আপনার সন্তান পড়া দেয় না, গার্জেন কল হচ্ছে। এরপর আমরা দেখব তৃতীয় ভাব। তৃতীয় ভাব কেন দেখব? তৃতীয় ভাব হচ্ছে আমাদের মানসিক শক্তি, আমাদের ইচ্ছা শক্তি। তৃতীয় ভাব যদি না থাকে তাহলে আমাদের ইচ্ছা শক্তি থাকবে না, আর ইচ্ছা শক্তি যদি না থাকে আমাদের স্কুলে যেতে ভালো লাগবে না। অনেক বাচ্চা বায়না করে, দেখবেন আজ স্কুলে যাব না, আজ পড়তে যাব না, আজ পড়তে বসবো না। আর তৃতীয় ভাব থেকে আমরা কি দেখব? হাতের লেখা। তৃতীয় ভাব থেকে আমরা হাতের বিচার করি, হাতের লেখা দেখব। অনেক স্টুডেন্ট আছে দেখবেন ভীষণ ভালো, পড়াশোনায় ভালো, পরীক্ষার খাতায় যা পড়ে গেছে বাড়ি থেকে তাই লিখে এসেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার রেজাল্ট খারাপ। কেন? সে এমনভাবে লিখেছে যে তার হাতের লেখা বোঝা যাচ্ছে না, অত্যন্ত খারাপ হাতের লেখা। টিচারের পক্ষে একজন টিচার অনেক খাতা দেখে, তার পক্ষে সেই হাতের লেখা উদ্ধার করা সম্ভব নয়। সে যা বুঝেছে, যতটুকু বুঝতে পেরেছে, সেই অনুযায়ী একটা নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছে। এই হাতের লেখাটাও আমাদেরকে নজরে রাখতে হবে। আর পড়াশোনার ক্ষেত্রে চতুর্থ ভাব হলো খুব গুরুত্বপূর্ণ, কারণ চতুর্থ ভাব থেকে আমরা পড়াশোনার বিচার করে থাকি। এই চতুর্থ ভাবপতি যদি শুভ অবস্থায় না থাকে, বা চতুর্থ ভাবে যদি অশুভ গ্রহ অবস্থান করে, তাহলে আপনার সন্তান কখনোই লেখাপড়ায় ভালো হবে না। চতুর্থ ভাবে যদি শনি মঙ্গল অবস্থান করে, তাহলে স্কুলে কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটবে। অনেক সময় দেখা গিয়েছে চতুর্থ ভাবে শনি মঙ্গল থাকায় তাকে স্কুল চেঞ্জ করতে হয়েছে, একাধিকবার তাকে স্কুল চেঞ্জ করতে হয়েছে। হয় স্কুলে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা যা কিছুই হোক না কেন, কোনো না কোনো ভাবে তার স্কুল চেঞ্জ করতে হয়েছে। চতুর্থ ভাবে যদি কেতু থাকে, সে পরীক্ষা দিতে যেতে দেখবেন ভয় পায়, তার মনের মধ্যে ভয় এসে যায়। দেখবেন অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার দিন তার বমি শুরু হয়ে যায়, পেটের প্রবলেম শুরু হয়ে যায়। কেন? চতুর্থ ভাবে যদি কেতু থাকে তাহলে এগুলো হবে। একটা ফোবিয়া, একটা ভয় তার মধ্যে কাজ করে, একটা হাত পায়ের মধ্যে থরথরানি কাজ করে, হাত পা কাঁপে, পরীক্ষার হলে যাব, এরম বিভিন্ন বিষয় ঘটে। পেন ফেলে গেল, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে যায়, কিংবা তার হঠাৎ দেখবেন একটা শরীর খারাপের ব্যাপার চলে আসে এই চতুর্থ ভাবে কেতু থাকলে। চতুর্থ ভাবে রাহু থাকলে তার ভীষণ ডিস্টার্ব নিয়ে আসে পড়াশোনায়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু হরোস্কোপ বিচারের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। আর কি হয়? পঞ্চম ভাব থেকে আমাদের মনের বিচার করা হয়। এই পঞ্চম ভাবে যদি রাহু থাকে, তাহলে আপনার সন্তানের মন সারাদিনই বাইরে ঘুরে ঘুরে বেড়াবে, সে গেম খেলবে, বন্ধুদের সাথে গল্প করবে, কুসঙ্গে চলে যাবে, এই বিষয়গুলো ঘটে। নবম ভাব খারাপ থাকলে হায়ার স্টাডিতে ভীষণ অসুবিধে হয়। তাই জন্যই বলবো যে আপনার সন্তান যখন দেখছেন যে পড়াশোনা করছে না, বা বাড়িতে পড়া দিতে পারলেও স্কুলে গিয়ে সেটা বলে উঠতে পারছে না, বা পরীক্ষার খাতায় যথাযথ উত্তর লিখে আসতে পারছে না, তখন অবশ্যই বলবো তার অবশ্যই একটা প্রপার বিচারের প্রয়োজন। সেটা অ্যাস্ট্রোলজিক্যাল হোক বা মেডিকেল হোক, একটি প্রপার বিচার প্রয়োজন। এইগুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। শুধু ভালো বড় স্কুলে দিলাম, অনেক টিচার দিলাম, সারাদিন পড় করলাম, বা জোর করে বই খুলে বস করিয়ে রাখলাম, কিন্তু এতে কোনো লাভ হবে না। কেন পড়ছে না, কি জন্য পড়ছে না, তার অসুবিধে কোথায়, এগুলো অবশ্যই দেখতে হবে। বাবা মায়েদেরও দোষ আছে, তারা ওই ভালো স্কুল, ভালো মাস্টার, বা জোর করে বইয়ের সামনে বসিয়ে রাখতে পারলেই ভাবে বোধহয় ছেলে ভালো রেজাল্ট করে নেবে বা মেয়ে ভালো রেজাল্ট করবে। কিন্তু সেই সন্তানটি বা সেই ছাত্রছাত্রীটির
মনের মধ্যে কি চলছে, সে কেন পড়া মনে রাখতে পারছে না, এই বিষয়গুলো কিন্তু গার্জেনরা জানার চেষ্টা করে না। আর বাড়িতে যখন টিচার আসে তার সামনে অভিযোগের পাহাড়, আজ পড়েনি, আজ গেম খেলেছে, আজ মাথা ব্যথা, কাল পেট ব্যথা, এই নানান রকম অজুহাত গার্জেনরা করতে থাকে, নানান রকম কমপ্লেন করতে থাকে। এতে কোনো লাভ হয় না। সে কেন পড়ছে না, কি জন্য পড়ছে না, এটা অবশ্যই আপনাদেরকে জেনে নেওয়া প্রয়োজন। এবার আমি আপনাদেরকে কিছু প্রতিকার বলবো। এই প্রতিকারগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন, খুব সাধারণ প্রতিকার। অবশ্যই বাবা মায়েদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনায় যাতে উন্নতি হয় তার জন্য এই প্রতিকারগুলো করে নেবেন, অবশ্যই করবেন। আর এছাড়া অবশ্যই তার হরোস্কোপ বিচার এবং মেডিকেল টেস্টের কথা আমি আগেই বলেছি। এবার আমি এক এক করে প্রতিকারগুলো বলতে থাকছি, এগুলো পারলে লিখে নিন অথবা বারবার ভিডিওটি দেখে নেবেন, যেটা প্রয়োজন, যেটা সুবিধে মনে হবে প্রতিকার করবেন। অবশ্যই কিছু হলেও আপনার সন্তানের উন্নতি হবে। দেখুন, আপনার সন্তানকে তো আপনি একটি ঘরে পড়তে বসান, যাদের অনেকগুলো ঘর আছে তারা কি করেন, তার একটা আলাদা পড়ার ঘরের ব্যবস্থা করেন। যাদের নেই, সাধারণ বাড়ি, হয়তো একটি বা দুটি ঘর, তারাও তো সেই ঘরেই পড়তে বসে। চেষ্টা করবেন সেই ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেই ঘরে যেন কোনো ভাঙা জিনিস না থাকে, এমন ব্যবস্থা করবেন যে সেই ঘরে যেন যথাযথ আলো বাতাস চলাচল করে। আলো বাতাস যুক্ত ঘরে অবশ্যই আপনার সন্তানকে পড়তে বসাবেন। আর কি করবেন, চেষ্টা করবেন যেন বিছানায় না পড়তে বসে। বিছানা হলো ঘুমানোর জায়গা, অলসতার জায়গা, অর্থাৎ বিশ্রাম নেয়ার জায়গা, ওটা পড়াশোনার জায়গা নয়। বিছানায় বসলেই আপনার সন্তান বেশিক্ষণ বসে থাকতে পারবে না, দুম করে শুয়ে পড়বে, শুয়ে পড়ে ওই হয়ে গেল, পড়াশোনা শেষ। তাই চেষ্টা করবেন অবশ্যই টেবিল চেয়ারে যেন পড়তে বসে। দেখুন, সবার তো সামর্থ্য থাকে না, সবার সুবিধেও থাকে না, বিছানায় পড়তে বসতে হয়। চেষ্টা করবেন, একটু খেয়াল রাখবেন যেন সে শুয়ে না পড়ে। আর অবশ্যই যদি পারেন কাঠের টেবিল চেয়ারের ব্যবস্থা করবেন। আর খেয়াল রাখবেন, বা আপনার সন্তানকে যখন আপনি পড়তে বসাবেন সে যেন পূর্ব দিক করে পড়তে বসে, অর্থাৎ সে যখন পড়তে বসবে তার মুখ যেন পূর্ব দিকে থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর কি করবেন, যদি পড়ার টেবিলের ব্যবস্থা করতে পারেন তাহলে সেই টেবিলের মধ্যে একটি গণেশজির মূর্তি, একটি মা লক্ষ্মীর মূর্তি আর একটি মা সরস্বতীর মূর্তি রাখবেন। যদি না পারেন একটি ফটো ফ্রেম রাখবেন। আর কি করবেন, যে ঘরে আপনার সন্তান পড়তে বসে সেই ঘরের উত্তর পূর্ব কোণে অন্তত 3টি চন্দন ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। এতে করে আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যে ঘরে আপনার সন্তান পড়তে বসে সেই ঘরে একটি রাজহাঁসের ছবি দেয়ালে টানিয়ে দিন, এটা উত্তর দিক অথবা পূর্ব দিকে টানিয়ে রাখবেন। পড়ার টেবিলের যে ক্লথটা হয়, টেবিল ক্লথটা হয়, চেষ্টা করবেন সেটাকে সবুজ রঙের একটি টেবিল ক্লথ পেতে দিতে। সবুজ রং মনোযোগ বৃদ্ধি করে। পড়ার বই কখনোই বিক্রি করবেন না। আমি দেখেছি যে একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে যখন ফেরিওয়ালা আসে ওই পেপার কিনতে, তাদেরকে ডেকে অনেকেই তাদের সন্তানের বই খাতা এগুলো বিক্রি করে দেন। এগুলি কখনোই করবেন না। কি করবেন, আপনার সন্তানের যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে গেল তাহলে ওই আগের ক্লাসের বইগুলো কি করবেন, কোনো দুস্থ ছাত্র ছাত্রীকে দিয়ে দেবেন। অর্থাৎ অন্যকে পড়তে, অন্য দুস্থ গরিব মানুষ যাতে পড়াশোনা করতে পারে সেই চেষ্টা করবেন। এতে করে মা সরস্বতীর কৃপা এবং আশীর্বাদ আপনারা পাবেন। আরেকটা জিনিস দেখা গেছে যে কোনো ছাত্রছাত্রী পড়তে বসে কি করে, হাতে একটা পেন নিয়ে নাচাতে থাকে বা কিছু নিয়ে একটা ক্যাচ এরকম লোফালুফি খেলতে থাকে। এটা যেন না করে সেদিকে খেয়াল রাখবেন। এতে মনোযোগ নষ্ট হয় এবং মা সরস্বতী এতে কুপিত হন। দেখুন, অনেকে চেষ্টা করেও কিন্তু পড়াশোনা করতে পারে না, মেধা থাকা সত্ত্বেও পয়সার অভাবে তারা পড়াশোনা করতে পারে না। বড় স্কুলে দিচ্ছি মানেই আমার সন্তানের মেধা খুব বেশি, আর একটি ফুটপাথের শিশু বা বাচ্চা তার মেধা নেই, এটা কিন্তু কখনোই ভাববেন না। সে উপযুক্ত
উপযুক্ত কিছু উপায় নেই বলে, অর্থাৎ তার আর্থিক সঙ্গতি নেই বা তাকে দেখাশোনার কেউ নেই বলে সে সেই জায়গাটায় পৌঁছতে পারেনি। তাই চেষ্টা করবেন যেন আপনার সন্তান পড়তে বসে কোনো কিছু জিনিস নিয়ে খেলাখেলি, বই ছোঁড়াছুড়ি, খাতা ছোঁড়াছুড়ি, পেন ছোঁড়াছুড়ি, এগুলো খুব দেখা যায়, এটি যেন না করে, সেদিকে খেয়াল রাখবেন। এতে করে মা সরস্বতী কুপিত হন, বিদ্যার দেবী কুপিত হয়। এটা কিন্তু কখনোই করতে দেবেন না আপনার সন্তানকে। এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এর পাশাপাশি আমি আরো কিছু আপনাদেরকে টিপস বলে দিচ্ছি, এগুলো অবশ্যই করতে থাকবেন। দেখুন, আজকের দিনে তো অনলাইনে পড়াশোনাটা বেশি হয়। তো এখন দেখাই যায় যে স্কুল দপ্তর থেকে সবাইকে একটি করে স্মার্টফোন দেওয়া হচ্ছে পড়াশোনার সুবিধের জন্য। এখন হোয়াটসঅ্যাপে সব গ্রুপ হয়, টিচারদের গ্রুপ, স্টুডেন্টদের গ্রুপ, সেখানে নোট আদান প্রদান করা হয়, কোশ্চেন পেপার আদান প্রদান করা হয়, সাজেশনের ব্যাপার থাকে, অনলাইন ক্লাস থাকে। এগুলো যারা অনেকে কম্পিউটারে করেন, অনেকে ল্যাপটপে করেন, এবং এখন তো ফোন আছেই, ফোনে করেন। চেষ্টা করবেন যখন অনলাইন ক্লাস হবে তখন শিশুটি যে ঘরে পড়তে বসছে সেই ঘরের দক্ষিণ পূর্ব দিকে কোণে যেন পড়তে বসে, বা সেই ফোনটিকে বা ল্যাপটপটিকে যখন চার্জে দেবেন বা আপনার যে কম্পিউটার সিস্টেমটা আছে সেটা যেন সেই ঘরের দক্ষিণ পূর্ব দিকে থাকে। এতে করে পড়াশোনায় ভালো হবে। বাড়িতে তো টিচার পড়াতেই আসে, দেখবেন যে টিচার পড়াতে এসেছে তার মুখ যেন দক্ষিণ দিকে না থাকে, তাহলে পড়াশোনা হবে না, শুধু গল্পই হবে। একটু খেয়াল করে দেখবেন যে সমস্ত টিচাররা আপনার বাড়িতে পড়াতে আসে, মুখটা যদি তার দক্ষিণ দিকে থাকে, অর্থাৎ সে বসেছে মুখটা দক্ষিণ দিকে পড়ছে, স্টুডেন্ট তার সামনে এরম বসেছে আর টিচার বসে আছে, টিচারের মুখ দক্ষিণ দিকে, দেখবেন পড়াশোনা হয় না, গল্প বেশি হয়। যে ঘরে পড়তে বসছে সেই ঘরে গল্পের বই রাখবেন না, এতে করে গল্পের বই পড়তে বসে যাবে, পড়ার বই আর পড়া হবে না। পড়ার ঘরে ভাঙা কাঁচের জিনিস রাখবেন না। কোনো ফ্রেম ভেঙে গেছে, ভাঙা ঘড়ি, ভাঙা আয়না, ভাঙা কাঁচের গ্লাস, অনেকেই আছে জড়ো করে রেখে দেন, এগুলো রাখবেন না। ভেঙে গেছে মানে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, এগুলো কখনোই ঘরে রাখবেন না, এতে রাহুর দোষ হয়, ঘরে অলক্ষ্মী আসে। পড়ার টেবিলের সামনে যাতায়াতের দরজা রাখবেন না, অর্থাৎ পড়ার টেবিলটা এমন করে পেতেছেন যে সামনে এরকম দরজা পড়েছে, বারবার আপনার বাড়ি থেকে যখন কেউ যাওয়া আসা করবে সেই স্টুডেন্টের মনোযোগ নষ্ট হবে, সে বারবার বাইরে তাকাবে যে কে গেল সামনে দিয়ে। এই জিনিসটা কখনোই করবেন না। আর একটা কি করবেন, যে ঘরে আপনার স্টুডেন্ট পড়তে বসছে সেই ঘরের একটি কাঁচের গ্লাসের মধ্যে 4টে বা 5টা উড পেন্সিল নেবেন, কাঠের যে পেন্সিল, কাঠ পেন্সিল নিয়ে নেবেন, নিয়ে সেগুলোকে ছুলে নেবেন, নিয়ে সেই যে ছুঁচলো মুখটা সেটা ওপর দিকে থাকবে, এইরকম 5টা পেন্সিল আপনি কাঁচের গ্লাসে রেখে দেবেন। ঠিক এইরকম ভাবে, এটা ধরুন পেন্সিল, এই যে মুখটা এটা ওপরে থাকবে, এরকম ভাবে 5টা পেন্সিল একটি কাঁচের গ্লাসের মধ্যে রেখে দেবেন। এতে করে আপনার সন্তানের বুদ্ধি বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে। আর কি করবেন, যে টেবিলে আপনার সন্তান পড়তে বসছে সেই টেবিলে একটি কাঁচের পাত্রে একটু জল নিয়ে নেবেন, গঙ্গা জল হলে ভালো হয়, তার মধ্যে একটু গোলাপ জল দেবেন আর কিছু গোলাপের পাপড়ি সেই জলের মধ্যে ছড়িয়ে দিয়ে সামনে রেখে দেবেন। এতে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে। যে টেবিলে আপনার সন্তান পড়তে বসে বা যে ঘরে আপনার সন্তান পড়তে বসে সেই ঘরে একটি গ্লোব রেখে দেবেন, ওই যে পৃথিবী গ্লোব, ওই একটি রেখে দেবেন। একটি ভারতের মানচিত্র বা বিশ্বের মানচিত্র সেই ঘরে টানিয়ে দেবেন, এতে করে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে। যে ঘরে পড়তে বসে সেই ঘরে যতটা সম্ভব কম আসবাবপত্র রাখার চেষ্টা করবেন। এটা যাদের সামর্থ্য আছে তারা করবেন, যাদের সামর্থ্য নেই কিছু করার নেই, ওর মধ্যেই আপনাকে পড়াশোনা করতে হবে। আপনার সন্তান যে ঘরে পড়তে বসে সেই ঘরে চেষ্টা করবেন কিছু সবুজ গাছগাছালি রাখার, ইনডোর প্ল্যান্ট কিছু পাওয়া যায় সেইগুলো রাখার চেষ্টা করবেন। পাতাবাহারি গাছ পাওয়া যায় সবুজ রঙের, না হলে আর্টিফিশিয়াল গাছ সবুজ রঙের রাখবেন। পড়ার ঘরে অপ্রয়োজনীয় জিনিস যা আছে তা ফেলে দেবেন। পড়ার ঘরে একটি ছোট লাইব্রেরি যদি তৈরি করে দিতে পারেন ভালো হয়, একটি ছোট আলমারি বা শোকেস, তাতে নানান রকমের পড়ার বই, অবশ্যই পড়ার বই, গল্পের বই নয়, পড়ার বই তার মধ্যে
রাখবেন, ঘরের মধ্যে বিভিন্ন মনীষীদের ছবি রাখবেন। একটি পড়ার টেবিলের দক্ষিণ পূর্ব কোণে, পড়ার যে টেবিল সেই টেবিলের তো 4টে কোণ, 10টা দিক, প্রত্যেকটা জিনিসের কিন্তু 10টা দিক আছে। আপনি যে টেবিলটা তার দেখবেন 10টা দিক আছে। এই 10টা দিকের মধ্যে দক্ষিণ পূর্ব কোণ যেটা পড়ছে সেই দক্ষিণ পূর্ব কোণে একটি কাচের গ্লাসে জল ভরে নেবেন এবং তার মধ্যে যদি সম্ভব হয় একটি মুক্তো এবং 3টে লবঙ্গ রেখে দেবেন। এতে আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে। আগেই বলেছি, যে ঘরে আপনার সন্তান পড়তে বসে সেই ঘরে যেন যথাযথ আলো বাতাস থাকে, হাওয়া চলাচল করে, এই দিকে আপনাকে নজর রাখতে হবে। এবার প্রত্যেক দিন তো আপনি আপনার সন্তানকে টিফিন দেন, সোম থেকে রবি প্রত্যেক দিনই আপনি আপনার সন্তানকে বিভিন্ন জিনিস খেতে দেন। এবার আমি আপনাদেরকে কিছু খাবারের কথা বলে দেব সোম থেকে রবি বার অনুযায়ী, যেগুলো খেয়ে পড়তে বসলে আপনার সন্তানের মনোযোগ বৃদ্ধি পাবে। প্রথমেই বলবো সোমবার। সোমবার দিন অবশ্যই গরম ভাতে ঘি খেতে দেবেন। ঘিটা আপনি প্রত্যেক দিনই দিতে পারেন, এতে বুদ্ধি বৃদ্ধি হয়, মেধা বৃদ্ধি হয়। সোমবার দিন তো অবশ্যই দেবেন, গরম ভাতে ঘি দিয়ে আপনার সন্তানকে খেতে দেবেন। মঙ্গলবার দিন অবশ্যই একটু আখের গুড় খেতে দেবেন। বুধবার দিন কিছু ভাজাভুজি জাতীয় জিনিস খেতে দেবেন। বৃহস্পতিবার দিন অবশ্যই মিষ্টি দই খেতে দেবেন। শুক্রবার দিন ছোলার ছাতু অথবা যবের ছাতু খেতে দেবেন। শনিবার দিন একটু আদা নুন দিয়ে খেতে বলবেন। রবিবার দিন ঘি দিয়ে তৈরি কোনো খাবার অবশ্যই খাওয়াবেন। ঘি দিয়ে সুজি হতে পারে, ঘি দিয়ে লুচি ভেজে দিতে পারেন, বা ঘি দিয়ে তৈরি কোনো জিনিস অবশ্যই আপনার সন্তানকে খেতে দেবেন। এইভাবে আপনারা কয়েকটি কাজ করে নিলে দেখবেন অবশ্যই আপনার সন্তানের লেখাপড়ার উন্নতি হবে। এবার আমি আপনাদেরকে বলবো কিছু স্নানের বিষয়। আপনার সন্তান তো প্রত্যেকদিন স্নান করে, পরীক্ষার আগে বা পড়াশোনার সময় অবশ্যই এই স্নানগুলো করাবেন। কি করবেন না, প্রত্যেক বুধবার দিন স্নানের জলে কিছুটা পরিমাণ জোয়ারের জল, জোয়ারের গঙ্গা জল, ভাটার জল কখনোই দিয়ে স্নান করাবেন না। জোয়ার থাকবে সেই সময় জল নিয়ে আসবেন, গঙ্গার জল, সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে দেবেন এবং তার মধ্যে সবুজ মুগ কলাই কিছুটা মিশিয়ে দেবেন, দিয়ে সেই জল দিয়ে স্নান করান। বুধ গ্রহ ভালো হয়, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয়। দেখুন, বুধ গ্রহ যদি ভালো না থাকে তাহলে একজন স্টুডেন্ট যেটা পড়ছে সেটা একদম বলে উঠতে পারবে না, অর্থাৎ তার মনের ভাব ভাষায় প্রকাশ করতে পারবে না। বুধ যদি খারাপ থাকে, বুধ ভালো না থাকলে মুখস্থ বিদ্যা একদমই থাকে না। বুধ ভালো না থাকলে অঙ্ক ভালো করা যায় না। বৃহস্পতি ভালো না থাকলে অঙ্ক ভালো করা যায় না। শনি ভালো না থাকলে ধৈর্য থাকবে না, আর অঙ্ক হলো ধৈর্যের বিষয়। হুটপাট করে করতে গেলে উত্তর জীবনে মিলবে না। তাই বুধ বৃহস্পতি শনিকে অবশ্যই ভালো থাকতে হয়। 11টি তুলসী পাতা রস মিছরি দিয়ে অবশ্যই আপনার সন্তানকে খেতে দেবেন, এতে মেধা বৃদ্ধি পাবে। পড়তে বসার সময় অবশ্যই গালে একটু মিছরি দিয়ে দেবেন। আর কি করবেন, জিভের মধ্যে মধু দিয়ে ওইং, ঐকার অনুস্বার ওইং এই কথাটি লিখে দেবেন। এতে করে দেখবেন আপনার সন্তান অবশ্যই পড়াশোনা তার বৃদ্ধি হচ্ছে, সে পড়াশোনায় মনোযোগ সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে, এই প্রতিকারগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। এবার আরো বেশ কিছু টোটকা আপনাদেরকে বা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, যেগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। দেখবেন অনেক সময় আপনার সন্তানের বুদ্ধি আছে, সেই বুদ্ধি যাতে আরো একটু বৃদ্ধি পায় তার জন্য কি করবেন না, বালতির জলে কিছুটা গঙ্গার জল এবং 1 চামচ টক দই মিশিয়ে সেইটা দিয়ে স্নান করাবেন। এটা 16টা সোমবার করতে থাকুন, দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট হবে। আবার দেখা যায় যে একটি আপনাদের সন্তান বা সেই ছাত্র ছাত্রীটি বেশ চঞ্চল, কি করবেন না, সে যে তার যে স্নানের জল, সেই স্নানের জলে অবশ্যই একটু গঙ্গার জল, টক দই এবং সাদা চন্দন মিশিয়ে স্নান করাবেন। এতে করে দেখবেন আপনার সন্তান অনেকটা শান্ত হবে, তার চঞ্চলতা দূর হয়ে যাবে। এই স্নানটি মঙ্গলবার বাদ দিয়ে প্রত্যেক দিন করাবেন। আর কি করবেন না, আপনার সন্তান যে ঘুমায়, যে তার যে বালিশ, তার মাথার বালিশের নিচে 8টি
তেজপাতা রেখে দেবেন। এতে করে তার বুদ্ধি অনেকটা প্রখর হবে, মেধাশক্তি বৃদ্ধি পাবে এবং তার মনে রাখার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। যখন আপনার সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে তখন তাকে বলে দেবেন যে রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় তার সাথে যেন বেশি কথা না বলে, চুপচাপ যেন পরীক্ষার হলে পৌঁছে যায়। অত্যাধিক কথা বলা পরীক্ষার সময় ঠিক নয়, এতে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনার সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে তখন আপনি অবশ্যই এই কাজটি করে নেবেন। কিছুটা সাদা চন্দন, গুঁড়ো হলুদ, 2 ফোঁটা তুলসী পাতার রস, গঙ্গার জল, অল্প টক দই একসাথে মিশিয়ে তার কপালে একটি টিপ দিয়ে দেবেন। অনামিকা আঙ্গুল দিয়ে তার কপালে একটি টিপ দিয়ে দেবেন। এতে করে তার মনোসংযোগ বৃদ্ধি হবে। মনোসংযোগ যদি না থাকে তাহলে কিন্তু পড়াশোনা হয় না। পড়াশোনা করতে গেলে মনোসংযোগের বিশেষ প্রয়োজন। এই বিষয়গুলো আপনারা করতে পারেন। এছাড়াও আপনার সন্তানকে অবশ্যই যদি গণেশ রুদ্রাক্ষ ধারণ করাতে পারেন তাহলেও তার মেধা বৃদ্ধি হয়, তার চঞ্চলতা দূর হয় এবং পড়াশোনায় তার মনোসংযোগ বৃদ্ধি পায়। পরীক্ষার হল বা স্কুল কলেজ যেখানেই আপনার সন্তান লিখুক, পরীক্ষা দিক, চেষ্টা করবেন সেই যে পেনটি দিয়ে লিখছে সেই পেনের কালার যেন সবুজ হয়, অর্থাৎ যে পেনের যে বডিটা সেই বডির কালার যেন সবুজ হয় এবং সেই পেনের কালি যেন নীল রঙের হয়। এটা আপনারা খেয়াল রাখবেন। এইরকমই পেন কিনে দেবেন পরীক্ষা দেওয়ার জন্য। এই ধরনের পেনেই যেন পরীক্ষা দেয়। যে সাবজেক্ট নিয়ে ভয় আছে আপনার সন্তানের সেই সাবজেক্টটির সেই বই, সেই অঙ্ক বই হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, যাই বই যে বই বা যে সাবজেক্টে তার ভয় সেই সাবজেক্টের বইয়ের ভেতর একটি ময়ূরের পালক রেখে দিন। দেখবেন ধীরে ধীরে তার সেই সাবজেক্টের প্রতি ভয় চলে গিয়েছে। সেই সাবজেক্টে খুব ইজিলি সে মুখস্থ করে ফেলতে পারছে বা পরীক্ষা দিয়ে আসতে পারছে। খুব সামান্য কয়েকটি প্রতিকারের কথা বললাম, এই প্রতিকারগুলো আপনারা নিজেরাই করে নিন। নিজেদের সন্তানের ভালো নিজেদেরকেই রাখতে হবে। জ্যোতিষী বা ডাক্তার আপনাকে শুধু পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে আপনার সন্তানকেই চলতে হবে বা আপনার সন্তানকে নিয়ে সেই পথে আপনাকেই হাঁটতে হবে। সুতরাং নিজের সন্তানের প্রতি অবশ্যই যত্নশীল হন। অবশ্যই আপনারা যত্নশীল। আমি বলতে চাইছি যে সে কেন পড়ছে না, কি জন্য পড়ছে না, এই বিষয়টার দিকে আপনাদের নজর দেওয়া অবশ্যই প্রয়োজন। এই জন্য আপনার সন্তানের কি শারীরিক সমস্যা, কি গ্রহগত সমস্যা, এগুলো অবশ্যই বিচার করিয়ে নেবেন। আর বলবো প্রত্যেককে বাড়িতে মা সরস্বতীর পুজো করুন। এবং আরেকটি বিশেষ বিষয় বলবো, সেটা হলো যে আপনার সন্তানের জন্য আপনি নিজে, মা অথবা বাবা, যে কোনো একজন আপনার নিজের সন্তানের জন্য প্রত্যেক দিন নবগ্রহ স্তোত্র পাঠ করুন। নবগ্রহ স্তোত্র পাঠ করলে আপনার সন্তানের নবগ্রহ শান্ত হবে এবং সে দেখবেন ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। দেখুন, একটি ছেলে বা একটি মেয়ে খারাপ হয়ে যায় তার গ্রহগত সমস্যার জন্য, তার নিজের কোনো হাত থাকে না। এর পেছনে গ্রহদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো হবে কি একজন খারাপ হবে সেটা ঠিক করে দেয় গ্রহ। তার জন্ম ছকে কি দোষ আছে, কি গুণ আছে, তার উপর ভিত্তি করেই একটি জাতক বা জাতিকার ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই বলবো অবশ্যই আপনারা নবগ্রহ স্তোত্র নিজেরাই পাঠ করুন। সন্তানের নামে সংকল্প করে যে আপনি আপনার সন্তানের নবগ্রহকে শান্ত করার জন্য বা তার ভালোর জন্য, সে যাতে পড়াশোনায় ভালো হয়, সে যাতে জীবনে দাঁড়াতে পারে বা বড় হতে পারে, এই কারণটা সংকল্প করে আপনারা নিজেরাই নবগ্রহ স্তোত্র পাঠ করুন, মা সরস্বতীর কবচ পাঠ করুন। এগুলো পাঠ করুন এবং অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে হরস্কোপটি দেখিয়ে নেবেন এবং সেই জ্যোতিষী যেটা আপনার প্রতিকার বলে দেবে সেটা আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য মতো করে নেবেন। আর আমি যে প্রতিকারগুলো বললাম সেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এর জন্য কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। খুব সাধারণ জিনিস, খুব কমন ব্যাপার আপনাদেরকে বললাম। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। নমস্কার। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।